দেব হিজ আ মেগাস্টার, সুপারস্টার, আপনি যাই বলেন না কেন, আপনার ওকে নিয়ে মতামত কি? ওর ডেডিকেশনটা না মানে এই পরের জেনারেশনের কাছে শেখা উচিত যে একটা মানুষ একটা কাজ করতে গেলে কি কি করতে হতে পারে। মানে ওর যে খিদে, যে ভালো সিনেমা করার খিদে, ও সিনেমা ছাড়া জীবনে কিছু ভাবে না, যে ঘুম থেকে উঠে সিনেমা, ঘুমোতে যায় সিনেমা। একটা সিন আছে মিঠুনদা আর দেব, দেব বসে আছে, মিঠুনদা এলেন, সিনটা পুরো মিঠুনদার ছিল, কিন্তু দেব কি করে দিয়ে গেল না, আমরা সবাই তার যে মানে ওখানে যারা ছিল সবাই হাওয়া করে কাঁদছে যে দেব নিজেকে এই লেভেলে নিয়ে যাচ্ছে আস্তে আস্তে। প্রত্যেক দিন ও নিজেকে ইম্প্রোভাইজ করছে, প্রত্যেক দিন। আমরা লাইফে দুটো সুপারস্টার দেখেছি আমার লাইফে, একটা অমিতাভ বচ্চন আর একটা মিঠুন চক্রবর্তী। আমি অভিজিৎ দেব তিনজনেই একটা ব্যাপারে এককাট্টা ছিলাম যে মিঠুনদা ছাড়া আমরা ছবিটা করব না। বাবা হচ্ছে মিঠুনদা, মানে আমরা দেখে ফেলেছিলাম। মিঠুনদাকে আমি ফোন করলাম যে দাদা কবে বসবো, বললাম আমি বম্বেতে আছি, চলে এসো। পুরো রান্না সেদিনকে আমাদের তিনজনের জন্য নিজে করেছে। এটা একটা বড় এক্সপিরিয়েন্স। আপনি বললেন মিঠুন চক্রবর্তী নিজের রান্না করে আপনাদেরকে খাইয়েছেন। মিঠুনদা রান্না করতে ভীষণ ভালোবাসেন, লোককে আচ্ছা। মানুষকে খাওয়াতে ভালোবাসেন, নিজে খেতেও ভালোবাসেন। आई एम ए फैंटास्टिक कुक। ये आप मजाक मत सोचिएगा, दिस इज माय हॉबी। कल रात को भी बनाया था जबरदस्त मटन। জিৎ গাঙ্গুলির যা ডেডিকেশন আছে না, ওর মধ্যিখানে একটা খারাপ ফেস যাচ্ছিল, অনেক জায়গায় ইন্টারভিউতে বলেছে যে আমাকে কেউ কাজ দিচ্ছিল না। একদম সত্যি কথা, কাজের অফার পাচ্ছিলাম না। তো আমি জিৎকে বলেছিলাম যে জিৎ, তুমি প্রজাপতি টু ছবিতে মিউজিক দেবে, তোমার সেই জায়গাটা আবার দেখিয়ে দিতে হবে যে জিৎ গাঙ্গুলির জন্যই বাংলা সিনেমার ওরকম রমরমের যুগটা ছিল। সিনেমা হলের প্রয়োজনীয়তা ইন ফিউচার আছে কি আছে না? সিনেমা হল ইজ নেক্সট 10 ইয়ার্স। অবশ্যই সিনেমা হল থাকবে, এবার হয়তো তার ফরম্যাটটা চেঞ্জ হয়ে যাবে, কিন্তু ওই স্ক্রিন, ওই সিট, ওই প্রজেকশন আর লোক বসে দেখবে, এটা নিয়ে কোনো ভুল নেই। সাউথের যে রিজনাল ল্যাঙ্গুয়েজগুলো আছে তারা যে বাজেটটা আনতে পারছে, সেই বাজেটটা আমরা আনতে পারছি না কেন? আমাদের কোথায় অসুবিধা হচ্ছে? সাউথ অনেকদিন পরে, বাট ন্যাশনালি আমরা কি কোথাও গিয়ে ইনসিকিউর হয়ে যাচ্ছি যে ওই ফান্ডিংটা আমরা আনতে পারছি না, নাকি আমাদের কাছে সেই লেভেলের অভিনেতা নেই যে আমরা ওটাকে ক্রিয়েট করতে পারবো? খুব কন্ট্রোভার্সিয়াল প্রশ্ন এটা। সেই লেভেলের ধরো অভিনেত্রী আমাদের এখানে আছে, কিন্তু নমস্কার। আজকের যিনি অতিথি, তিনি একদিকে যেমন একজন সফল প্রডিউসার, ফিল্ম প্রডিউসার, বাংলার বহু হিট ফিল্ম তিনি প্রডিউস করেছেন, তেমনি তার সাথে সাথে তিনি কিন্তু একজন সফল আইনজীবীও বটে। অসম্ভব ভালো একজন মানুষ। আজকের অতিথি অতনু রায়চৌধুরী মহাশয়। তবে অনুষ্ঠান শুরু করার আগে আজকের এপিসোড স্পন্সর সুরভারতী সঙ্গীত কলাকেন্দ্রকে আমরা ধন্যবাদ জানাই। আপনারা যারা আঁকা, গান, নাচ কিংবা আবৃত্তি শেখান, তাদের পরীক্ষা ব্যবস্থার জন্য আপনারা কিন্তু সুরভারতী সঙ্গীত কলাকেন্দ্রে যুক্ত হতে পারেন। সুরভারতীর ওয়েবসাইট লিংক এবং বাকি সমস্ত ডিটেলস আমি ডিসক্রিপশানে দিয়ে রাখছি। স্যার, প্রথমেই অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আজকে আপনার মতো মানুষ আমাদের এখানে এসছে, সেটা আমরাও সৌভাগ্যবান। আর আপনাকে, আপনার যে এক্সপিরিয়েন্স, সেটা কোথা দিয়ে শুরু করব, কোথা দিয়ে শেষ করব আমি বুঝতে পারছি না। তবে এখন বর্তমানে যেহেতু প্রজাপতি 2 চলছে, আমি সেটা দিয়েই শুরু করতে চাই যে এটার সাকসেস হওয়া, এটা শুরু, একটু স্টোরিটা বলুন। না, এখানে আসার তুমি যে কৃতজ্ঞ, নট দ্যাট, আমিও যে আমারও একটা তোমার প্রতি একটা ভালো লাগা আছে, তুমি নিশ্চয়ই জানো। যে আমারও ভালো লাগলো যে তোমার সাথে বসে এটা নিয়ে আমরা আলোচনা করব বা করতে চলেছি। এখন প্রজাপতি 2 চলছে, প্রজাপতি 2 6 সপ্তাহ ধরে বিভিন্ন থিয়েটারে চলছে অল ওভার ইন্ডিয়াতে। তা ভালো লাগে যখন এরকম একটা সিনেমা সারা বছর ধরে তৈরি করি আমরা, তারপরে লোকজন দেখেন, আশীর্বাদ করেন। মানে ভালো লাগাটা, এটা যে কি ধরনের ভালো লাগা, মানে একটা সৃষ্টির ভালো লাগা, তো মানে ওটা তোমাকে হয়তো সঠিকভাবে আমি বোঝাতে পারছি না, কিন্তু ওর ভেতর একটা আলাদা তৃপ্তি আছে, আনন্দ আছে। এবার আপনি একটু আমাকে বলুন যে আমি যদি প্রজাপতি 1 থেকেই আসি, 1 তো
আপনি এই প্রজাপতি সিরিজটা একটা অসাধ্য সাধন করেছেন, সেখানে আমি আসবো। এই সিনেমা প্ল্যানিং কিভাবে আপনারা শুরু করেছিলেন? না, প্রজাপতি যেটা, হুম, প্রজাপতির গল্পটা, ধরো প্রজাপতির গল্পটাও আমার, প্রজাপতি 2 আমার শুধু নয়, আমার অভিজিৎ যে আমার ডিরেক্টর। প্রজাপতির গল্পটা শুরু হয়, ওটা খুব ইন্টারেস্টিং, কোভিডের সময়। তখন আমাদের টনিক ছবিটা রেডি হয়ে আছে, আমরা রিলিজ করিনি বা রিলিজ করতে পারিনি, কোভিডে হুম। সব বন্ধ। তখন অভিজিৎ আমাকে একদিন দুপুরবেলা একটা আনন্দবাজারের একটা স্ক্রিনশট পাঠায়, ছোট্ট একটা ছবি তুলে পাঠায়, যে একজন ডাক্তার ওখানকার শ্রীরামপুরের, মানে খুব ইন্টারেস্টিংলি শ্রীরামপুরেরই একজন ডাক্তারবাবু তার বাড়ির যিনি আয়ার বা নার্সের কাজ করেন তাকে বিয়ে করছেন, ডাক্তারের বয়স 75 বছর এরকম। আচ্ছা। এই গল্পটা পাঠায়, ছবিটা আমার কাছে আছে এখনো। তারপর থেকে ওটা আমার মাথায় চলে যে কিভাবে ওটা, মানে আমার কিরকম মাথায় নিয়ে নিয়েছিলাম হুম। যে এটা তো একটা সিনেমার জায়গা হতেই পারে। হুম। মানে ওই কোভিডের মধ্যেই এই গল্পটা দানাবাদি। তারপর অভিজিতের সাথে আমার রোজই কথা হতে হতে মানে এর গল্পটার সৃষ্টিটা কিন্তু এই শ্রীরামপুরের জন্য। আচ্ছা, আর আমরা শ্রীরামপুরেই বসে আছি। শ্রীরামপুরে বসে আছি, মানে দুটো অদ্ভুতভাবে মিলে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো সেখান থেকে শুরু। সেখান থেকেই শুরু। আপনি এমন একজন ব্যক্তিত্ব যিনি তার সিনেমাতে দেব এবং মিঠুন চক্রবর্তীকে একসাথে এনেছেন, তারা অভিনয় করেছেন, সাকসেসফুলি হয়েছে এবং তারা সাকসেসফুলি প্রমোশন করেছেন একসাথে। এবার তাদের তো একটা আলাদা আলাদা ভিন্ন ভিন্ন রাজনৈতিক দলের রাজনৈতিক পরিচয়ও আছে। তা দুজনকে একসাথে কাজ করাতে বা রাজি করাতে কোনো অসুবিধা হয়নি, বা করালেন কি করে? না, এই প্রসঙ্গে একটা মানে কথা বলে, এটা সবাইকার জানা দরকার বা উচিত আমার মনে হয়, যে কারণ এটা নিয়ে মিডিয়ায় একটা হই হই। সিনেমার জায়গায় মানে ফিল্ডে এরা কখনো রাজনীতির আলোচনা কখনো করতে দেখিনি। আচ্ছা। আর এর বাইরে আমার খালি মনে হয়েছে যে মিঠুনদা আর দেব হচ্ছে একটা সত্যি বাবা ছেলের একটা সম্পর্কের মতো। মানে আমার যে প্রজাপতিতে ওরা বাবা ছেলে হয়েছিল, নট দ্যাট, ওর বাইরে সিনেমার বাইরেতেও হুম। মানে মিঠুনদার দেবের প্রতি এতটা কেয়ারিং, বা দেবও এত সিনসিয়ার এবং কেয়ারিং মিঠুনদার প্রতি, মিঠুনদার কোথায় অসুবিধা হচ্ছে না হচ্ছে সব ব্যাপারে নিজের দেখভাল করা, সব মানে এটা আনবিলিভেবল একদম। মানে সেখানে আজ অবধি, মানে এখনো অবধি এদের দিয়ে এতদিন আমরা শুট করেছি প্রজাপতি 2, কিন্তু দুজনের মধ্যে কখনো কোনো রাজনৈতিক কথা আমি শুনিনি, তাই? নেভার। আর ইনফ্যাক্ট যখন প্রজাপতি গল্পটা তৈরি হয়, তখন মিঠুনদা একটা রিয়েলিটি শো করছিল এখানে কলকাতায়। হুম। তা সে সময় আমি দেবকে বলি যে গল্পটা মিঠুনদাকে কিরকম চাইছে। তখন দেব মিঠুনদাকে বলেছিল, তখন মিঠুনদার সাথে আমার পরিচয় ছিল না। তা রাত্রেবেলা 11টার সময় আমি গিয়েছিলাম, তখন শুট শেষ হয়ে যাওয়ার পরে, সেটা হচ্ছে ওই বানতলার ওদিকে একটা স্টুডিও। রাত্রেবেলা গেছি, মিঠুনদাকে আমি গল্পটা ন্যারেট করলাম, 1 মিনিট শুনলো, শুনে বললো ছবিটা করব। আচ্ছা। ছবিটা করব, তুমি কবে স্ক্রিপ্ট শোনাবে? এটা এটা কি ওই কোভিড টাইমেই তখন? না, এটা পরে পরে পরে। এবার মিঠুনদার মধ্যখানে শরীর খারাপ হয়েছিল। তো যাই ওইখান থেকে আমরা যখন ফিরি, তখন দেব আর আমি একসাথে ফিরছিলাম। ও, আপনি আর দেব একসাথেই ছিলেন? একসাথেই ছিলাম, দেব রিয়েলিটি শোটাই ছিল। তা দেবকে আমি বললাম যে গল্পটা, দেব জিজ্ঞাসা করলো মা কে হবে, আর মমদি আমার দিকে তাকালো। আমি মাথায় ঘুরছিল, আমি বলিনি ইচ্ছে করে কখনো। মিঠুনদা অন হলে তখন বলবো যে মিঠুনদা মমতাদি আবার ব্যাক করছে মৃগয়ার পরে। এটা আমার ছবির একটা প্রমোশনাল অ্যাঙ্গেল হবে। আর দুজনে তো সুপার অ্যাক্টার, মানে এটা নিয়ে মানে আমি খুব ফরচুনেট যে এরকম মানুষদের সাথে আমি কাজ করতে পেরেছি বা পারছি দাদা। তারপরে ওইখান থেকে তৈরি হয়। তারপরে মিঠুনদার শরীর খারাপ হয়, মিঠুনদা হসপিটালাইজড হন। কিন্তু আমি, অভিজিৎ, দেব তিনজনেই একটা ব্যাপারে এককাট্টা ছিলাম যে মিঠুনদা ছাড়া আমরা ছবিটা করব না। আচ্ছা। যে মিঠুনদা ছাড়া এই গল্পটা, বাবা হচ্ছে মিঠুনদা, মানে আমরা দেখে ফেলেছিলাম। অবশ্যই জেনে ডায়লগ লেখেন শুভদীপ বলে একটা ছেলে, ও আমাদের খুব কাছের, আমার যে কোর টিমটা আছে আমরা একসাথেই সবসময় থাকি, কাজ করি, লেখালেখি হয়, সবকিছু হয়। তো আমরা সবাই ঠিক করেছিলাম যে মিঠুনদা ছাড়া করব না। এবং আলটিমেটলি মিঠুনদা সুস্থ হলেন। মিঠুনদাকে আমি ফোন করলাম যে দাদা কবে বসবো, বললাম আমি বম্বেতে আছি, তুমি চলে এসো। তুমি বিশ্বাস করবে না, আমার সাথে হয়তো দুপুরবেলা কথা হয়েছে, রাত্রেবেলা টিকিট কেটেছি আমি, দেব, অভিজিৎ, পরের দিন সকালবেলা বোম্বে। আচ্ছা। একদম পরের দিন সকালবেলা ফ্লাইট ধরে বোম্বেতে তিনজনে। মিঠুনদার মাঠ আইল্যান্ডের বাড়িটা দারুণ, একদম সমুদ্রের ধারে, এরকম 5 একর জায়গার উপরে
হ্যাঁ, বাড়ি মানে দারুণ, আর মিঠুন দার মতো মানে অতিথি আপ্যায়ন ছবির মতো বাড়ি আমরা ছবিতে দেখেছি। একদম দারুণ একদম। মিঠুন দার মতো তো মানে অতিথি আপ্যায়ন ওকে দেখে শেখা উচিত। যে আমরা আচ্ছা, গেলাম, যাওয়ার পরে বসে পুরো রান্না সেদিনকে আমাদের তিনজনের জন্য নিজে করেছে। তাই? হ্যাঁ, এটা একটা বড় পুরো। এক্সপিরিয়েন্স আপনি বললেন। মিঠুন দা রান্না করতে মিঠুন ভীষণ চক্রবর্তী ভালোবাসেন। নিজে রান্না করে আপনাদেরকে একদম, খাইয়েছিলেন। মিঠুন দা রান্না করতে ভীষণ ভালোবাসেন, আচ্ছা, মানুষকে খাওয়াতে ভালোবাসেন, নিজে খেতেও ভালোবাসে, এটাও ঠিক। হুম, তো পুরো আমাদের সেদিনকে যা যা রান্না হয়েছিল সব উনি নিজেই রান্না করেন। রান্না আচ্ছা, করে আমাদের, আমরা খেলাম, আবার গল্পটা বললাম, বললো স্ক্রিপ্টটা রেখে যাও, এবং যে শুটিং এর ডেট সেদিনকেই দিয়ে দিল। হুম, 18 থেকে 20 দিন লাগবে, বললো ঠিক আছে। ব্যাস এইভাবে মিঠুন দা প্রজাপতিতে অন হলো। তারপরে তো একটা হিস্ট্রি প্রজাপতি। হুম, হুম, হুম। দেব তাহলে প্রথম থেকেই প্রজেক্টটার মধ্যে ছিল। প্রথম থেকে দেব সবসময়, প্রথম থেকে আমার সব প্রজেক্টে দেব থাকে। দেব ছাড়া আমি এখনো কিছু ভাবতে পারি না, কেন আমি জানি না, মানে আমার মাইন্ড ব্লকেজ আছে। মানে আপনার সাথে সাজবাতিতে ওই সিনেমা দিয়ে দেবের সাথে আপনার কাজ দেবের সাথে, শুরু। হ্যাঁ। হুম। প্রথম আপনাদের কাজ শুরুটা কি করে হয়? অ্যাকচুয়ালি দেবকে আমি আর শিবু মানে শিবপ্রসাদ ওকে একটা গল্প শুনিয়েছিলাম, খুব সম্ভবত যদি ভুল না করি 2015 সালে। হুম। তারপরে ছবিটা কোনো কারণে হয়নি, দেব বাইরে শুটে চলে গিয়েছিল। তারপর আমরা সেই সময় প্রাক্তন করেছিলাম, সেটাও তো হিস্টোরিক্যাল হয়ে যায়। সেটা হয়ে গেছে। তো আমরা সেই সময় প্রাক্তন করেছিলাম। তা দেব তাতে একটু দুঃখও পেয়েছিল যে আমার সাথে কথা হলো, তারপর অন্য ছবি তোমরা অ্যানাউন্স করলে। যাই হোক, তারপরে আর কথাই হয়নি। তো ডেস্টিনি বলে তো একটা জিনিস আছে, আমি সবসময় ঈশ্বর বিশ্বাস করি যে ওপরওয়ালা যেটা চাইবে সেটাই হবে, কিছু করার নেই। তাই আমি আবার দেব আবার শুরু করলাম 2020-তে আর কি। তা সাঁঝবাতিতে আমি দেবকে ফোন করলাম, যেরকম একটা ছবি করবো, তুমি করবে? বললো আসছি আমি। বলে দেব চলে এলো। সে ছবির ডিরেক্টর ছিল লীনা গঙ্গোপাধ্যায়, লীনা দিয়েছিল। আপনি যে অনুষ্ঠানটায় গেছিলেন হুম। আমাদের সুরভারতীর, ওখানে লীনা গঙ্গোপাধ্যায় এসেছিলেন। যাই হুম। হোক, আপনি একটা কথা আমাকে বলুন, এই যে ধরুন আপনার যে জার্নি, লাইফের জার্নি, সেখানে তো আমি আসবো, কিন্তু এই যে আপনার ধরুন এই যে বেঙ্গল টকিজ আপনি যে শুরু করলেন, প্রডিউসার হিসেবে ব্যাক টু ব্যাক আপনার হিট ছবি আসতে শুরু করলো, এই বেঙ্গল টকিজ থেকে আপনি একটু বলুন যে কিভাবে আপনার শুরু করা হলো প্রথম প্রজেক্ট থেকে, এই যে ডিটেলসটা আপনার প্রোডাকশন হাউসের। 2011 থেকে আমি আর শিবু একসাথে উইন্ডোজ, যে আমরা মানে ব্যাক টু ব্যাক হিট ছবি দিয়েছি। পুক্তধারা, অলিক শো, গ্রামধনু, বেলা শেষে, পোস্ত, প্রাক্তন, তারপরে হামি। ব্যাক টু ব্যাক হিট ছবি আমরা দুজনে দিয়েছি, এবং দুজনে না, তিনজনে, নন্দিতা দি ছিলেন, নন্দিতা দি আছেন, নন্দিতা দি, শিবপ্রসাদ আর আমরা তিনজন একসাথে। তারপরে যে কোনো কারণেই হোক আমার মনে হলো যে আমি একটু ওখান থেকে একটু বেরিয়ে আসবো। বেরিয়ে এসে আমি একটা নিজের প্রোডাকশন হাউস খুললাম, বেঙ্গল টকিজ। এটা কত সালে আপনি? এটা হচ্ছে 2008-এ, 2019-এ আমার ফার্স্ট ছবি সাঁঝবাতি। সাঁঝবাতি বেঙ্গল টকিজের আমার না, বেঙ্গল টকিজের ফার্স্ট ছবি 2019-এ। হুম। 2019-এ সাঁঝবাতি, 2020-তে টনিক শুট হলো, কোভিড হলো, কোভিডের জন্য রিলিজ করতে পারলো না। সরি। তারপরে 22, 23, 24, 25 পর পর ব্যাক টু ব্যাক থাকবো, যা ছবি করছি মানুষজন দেখছেন। আচ্ছা, এই ধরুন ফিল্ম করার আগে আপনারা কিভাবে প্রিপারেশনটা নেন, সেটা আমার খুব জানতে ইচ্ছে করছে। বিকজ ধরুন একটা সিনেমা মানুষ তো স্ক্রিনে যখন দেখছেন তখন তারা একটা এন্ড প্রোডাক্ট দেখছেন, তার পিছনে একটা প্যাশন লাগে, পরিশ্রম লাগে। এই জিনিসগুলোর স্টোরিটা যদি সব সিনেমা মিলিয়ে ঝুলিয়ে আপনি একটা বলেন যে কিভাবে প্রিপারেশন নেন। বহু স্টোরি আসে, সব স্টোরি নেওয়া যায় না, সেখান থেকে স্টোরি বাছাই, এই কাজগুলো কিভাবে? না, স্টোরিটা অ্যাকচুয়ালি আমরা নিজেরা ভাবি, মানে আমাদের কাছে স্টোরি আসে, নট দ্যাট। আমরা সিনেমা করি তো মানে রিয়েল লাইফ রিল বলতে যেটা বোঝায় আর কি, মানে তোমার আমার জীবনটাই আমরা পর্দায় দেখি, রোজকার ঘটনা। তুমি আমার প্রত্যেকটা সিনেমা দেখো, প্রত্যেকটা যে সিনেমায় দেখবে কোথাও না কোথাও যে জানো বা জেনেছো, দেখেছো, সে প্রধান বলো, প্রাক্তন বলো, টনিক বলো, প্রজাপতি বলো, প্রত্যেকটা সিনেমায় মানে তোমার নিজের জীবনের গল্প। তো সেরকম ঘটনাগুলো আসে কোনোভাবে মাথায়, যে ধরো যেটা বললাম প্রজাপতি শুরু, যে একটা ভদ্রলোক, ডাক্তার, 75 বছর বয়স, সে তার নার্সকে বিয়ে করেছে, একা থাকতেন বলে। এখান থেকে সিনেমাটা শুরু, এখান থেকে শ্রীরামপুর থেকে জার্নি শুরু, যে একদম। তো এইভাবে গল্পটা তৈরি হয়। এবার একটা গল্প
স্ক্রিপ্টে এ করতে 1 বছরের মতো টাইম লাগে। কারণ আমি সবসময় একটা জিনিস বলি যে সবাইকে, যে সিনেমা করাটা সোজা, কিন্তু অত সোজা না। হুম। অত সোজা না। যে সিনেমাটা করতে গেলে তোমায় অনেক কিছু চিন্তা ভাবনা করতে হবে, কারণ তুমি একটা অডিয়েন্স কি চাইবে না চাইবে হুম। সেটা তোমায় অনেক আগে থেকে চিন্তা ভাবনা করতে হয়। যে না, এই জায়গাটা অডিয়েন্সে ভালো লাগবে না, দর্শক যদি একবার না বলে তখন রিজেক্ট করলে তখন আর কিছু করার নেই। মানে সিনেমাটা এমন একটা মানে মিডিয়া, হুম। যে একবার বেরিয়ে গেলে আর তুমি ওটাকে করতে পারবে না। সুতরাং অনেক ভেবেচিন্তে করতে করতে আমাদের 1 বছর টাইম লাগে। তার জন্য ধরো আমি, দেব, অভিজিৎ, শুভদীপ সারা বছর ধরে একটা সিনেমার পেছনেই খাটি। আচ্ছা, আমি মনে হচ্ছে আমি একটু নতুন কিছু আবিষ্কার করলাম। সেটা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই থাকে কি যে একটা স্টোরি আসে, তারপর প্রডিউসার দেখেন, সেখান থেকে স্ক্রিপ্ট রাইটিং এ যায়। তারপর আপনাদের ক্ষেত্রে আপনারা গল্পটা আগে নিজেরা বানান। নিজেরাই, একদম একদম গল্পটা নিজেরা আচ্ছা। মানে হয়তো মানে বলতে দ্বিধা নেই, কনসেপ্টটা সব আমারই, আইডিয়া থেকে শুরু করে গল্পের সব আমার। আচ্ছা, স্টোরি স্টার্টেড ফ্রম ইউ, আপনার ব্রেন থেকেই একদম, শুরু হয়। এক্সেপ্ট টনিকটা অভিজিতের আইডিয়া হুম, ছিল। হুম, হুম। ওটা ওর সাথে, আমার সাথে অভিজিতের ফার্স্ট ছবি। আদারওয়াইজ সবকটাই আইডিয়া, মানে গল্পের কনসেপ্টটা আমার। ধরো পরে যে ছবিটা আসবে সেটাও কনসেপ্টটা অলরেডি তৈরি করেছি। আচ্ছা, এবার দেন ওইগুলো নিয়ে স্ক্রিপ্ট রাইটিং, তারপর প্রিপারেশন। হুম। শুটিং কিরকম সময় লাগে আপনাদের? শুটিং, আমার ছবিতে একটু শুটিং এর সময় লাগে, এটা ঠিক। কারণ আমি ওই 12-13 দিনের ছবি করব এরকম ভাবতে পারি না, কারণ আমি একটু লার্জ স্কেলের সিনেমাটা দেখাতে চাই বা ভালোবাসি। হুম। মানুষজন ধরো তুমি ধরো আইনক্সে সিনেমা দেখতে যাচ্ছে, 400-500 টাকার টিকিট। এবার 500 টাকার টিকিট মানে একটা ফ্যামিলি গেলে, ধরে নিলাম একটা ফ্যামিলিতে 3 জন আছে, মানে 1,500 টাকা, যাতায়াত খাওয়া নিয়ে 2,000 টাকা। 2,000 টাকার প্রোডাক্ট তো আমায় দিতে হবে। হুম। তো আমার somehow মনে হয়েছে যে এরকম 14-15 দিনের শুট করে হয় না, মানে একটু তোমাকে লার্জ স্কেলে ভাবতে হবে। ধরো আমরা প্রজাপতি 2-তে আমি লন্ডন না করে অন্য কোথাও করতে পারতাম, কিন্তু somehow আমার মনে হয়েছিল যে গল্পটা এমনভাবে গেছে, লন্ডনটা মানুষ দেখতে ভালোবাসবে। আর বাঙালির লন্ডনের প্রতি একটা প্রেম আছে, একটা প্রীতি আছে, যে কোথায় না লন্ডন, হ্যাঁ। হ্যাঁ, যে সবাই জানে লন্ডন যেরকম। সুতরাং লন্ডনটা আমরা সেইভাবে দেখাবো বলেই আমি লন্ডন না করে ছবির বাজেট কমাতে পারতাম, দিন কমাতে পারতাম, কিন্তু আমি কখনো কম্প্রোমাইজ করি না কোনো ব্যাপারেই করে। শুটিং এর সময় আপনিও যান? সব সময় শুটিং এর সময় নয়, শুরু নয়, আমি সারাক্ষণ আমি স্ক্রিনে মনিটরে বসে থাকি। কমিটমেন্ট আপনার, হ্যাঁ, কমিটমেন্টটা আমি দেখে আমার মনিটরে থাকি, যে আমার যদি কোনো জায়গাটা আমাদের ভালো না কাছেও লাগে আমি শেখার। সঙ্গে সঙ্গে অভিজিৎকে বলি বা দেবকে বলি, যেটা আর একবার শুট কর, ওটা মনে হচ্ছে আর ঠিক আছে, এটা আমি বলি আর কি। এবং ওরা শোনে, ওরা আমাকে খুব জানে, মানে যাই বলো না। ধরুন দেব, তার সাথে তো আপনার অনেকগুলো কাজ হলো। এখন হি ইজ আ মেগাস্টার, সুপারস্টার, আপনি যাই বলেন না কেন, মানে হিউজ পপুলারিটি, এবং তার পিছনে আপনার প্রডিউস করা সিনেমাগুলোর ভূমিকাও কম না। আপনার ওর সাথে কাজের এক্সপিরিয়েন্স বলুন বা ওর এই সাকসেস বলুন, আপনার ওকে নিয়ে মতামত কি? দেবের মতো, মানে আমার কাছে যেটা মনে হয়েছে যে অনেকদিন হয়ে গেল তো, মানে আমরা তো ফ্যামিলি, হি ইজ লাইক মাই সান, মানে ও সেটা নিজেও জানে, বলেও। মানে ওর উপর আমার অনেক রাইট আছে, বকি ঝড়ি মারি এরকম, এরকম, হ্যাঁ, যে ও আর ওরকম ভালো ছেলে হয় না, মানে ও আমার কাছে কখনো বড় হবে না হয়তো, ও আমার কাছে ছেলে, ও আর খুব ইমোশনাল, এটাও ফ্যাক্ট, কিন্তু ও সত্যি ভালো ছেলে। ও ইমোশন তো অভিনেতাদের জন্য ভালো, পলিটিশিয়ানদের জন্য ভালো কি? না না, ও হয়তো ইমোশনাল বলে আরো ভালো পলিটিশিয়ানও হয়ে গেছে, যেটা করে মন থেকে করে, আচ্ছা। যে মাথা থেকে কাজ করে না কিছু। তো যাই হোক, ওকে, ও যেটা হচ্ছে ওর ডেডিকেশনটা না, মানে এই পরের জেনারেশনের কাছে শেখা উচিত, যে একটা মানুষ একটা কাজ করতে গেলে কি কি করতে হতে পারে। মানে আচ্ছা। ও তো সুপারস্টার, হুম। ও তো অনেক কিছু নাও করতে পারতো, কিন্তু ও তোমার দরকার হলে তোমাকে 1 গ্লাস জল এনে দেবে, বা তার শুট হচ্ছে, কারোর যেটা দরকার হলো তুমি দাঁড়িয়ে আছো, চেয়ার এনে দেবে, তুমি বসো। মানে এগুলো হচ্ছে ও মানুষ হিসেবে কত বড়। আর একটা ছবি যখন ওর কাছে আমরা ফেলি, যে আমরা বলি যে গল্পটা এই হচ্ছে, ও গল্পের ভেতর পার্ট নেয়, যে তখন বলে না এই চেঞ্জেস করো, সবকিছুই করে, আর ও না পুরো গল্পের ভেতর ঢুকে যায়। মানে আমি তোমার একটা কথা বলছি, যে মিঠুনদা তো বিশাল বড় অ্যাক্টর, মানে আমার কথাটা বলাটাই আমার অন্যায়, উচিত নয়, যে মিঠুনদার মতো আমরা লাইফে 2টো সুপারস্টার দেখেছি আমার লাইফে, যে একটা অমিতাভ বচ্চন আর একটা মিঠুন চক্রবর্তী। তারপরে অনেকেই এসেছেন, কিন্তু সেই অর্থে সেই ক্যারিশমা এই দুজনেই পেয়েছিলেন। আর মিঠুনদা তো দুর্ধর্ষ অ্যাক্টর একটা। লন্ডনে আমরা স্ট্র্যাটফোর্ড আপনের একটা নদীর ধারে শুট করছিলাম।
একটা সিন আছে, মানে প্রজাপতি 2 এর কথা বলছি, প্রজাপতি 2 এর একটা সিন আছে, মিঠুনদা আর দেব, দেব বসে আছে, মিঠুনদা এলেন, মানে ওটা ওয়ান শট ওকে করেছিল, সিনটা পুরো মিঠুনদার ছিল, কিন্তু দেব কি করে দিয়ে গেল না, আমরা সবাই তার যে মানে ওখানে যারা ছিল সবাই হাওয়া করে কাঁদছে, মানে ওখানেই, তারপর তো পর্দায় পড়েছে, লোক কেঁদেছে, আমি তো নিজেই দেখতে পেয়েছি, তোমরাও জানো, যে দেব নিজেকে এই লেভেলে নিয়ে যাচ্ছে, আস্তে আস্তে নিয়ে গেছে না, নিয়ে যাচ্ছে, প্রত্যেকদিন ও নিজেকে ইম্প্রোভাইজ করছে, প্রত্যেক দিন, মানে ওর যে খিদে, যে ভালো সিনেমা করার খিদে, ও সিনেমা ছাড়া জীবনে কিছু ভাবে না, যে ঘুম থেকে উঠে সিনেমা, ঘুমোতে যায় সিনেমা, মানে এটা এই পরের জেনারেশন শেখা উচিত যে ভালো কিছু করতে গেলে যে কি কতটা একটা dedication লাগে। কতটা ডেডিকেশন লাগে একটা জিনিসের প্রতি। আর আপনি মিঠুন চক্রবর্তীকে নিয়ে অনেকটাই বললেন, আমি তাও জিজ্ঞেস করব, অ্যাক্টর মিঠুন চক্রবর্তী, আপনি ওই সাইন করা শুটের ডেট দেওয়া এই অবধি বললেন, তারপরেরটা আমি জিজ্ঞেস করবো যে অ্যাক্টর মিঠুন চক্রবর্তী অ্যান্ড দ্য শুটিং এক্সপিরিয়েন্স উইথ হিম, আপনার তার সাথে শুটিং এক্সপিরিয়েন্সটা কীরকম ছিল, আর আপনার এই এক্সপিরিয়েন্সের পর আপনি নিশ্চয়ই আরো ভালো বলতে পারবেন যে কেন তিনি এত বড় অভিনেতা। মিঠুন দা হচ্ছে মানে মিঠুন চক্রবর্তীর সাথে প্রথম আমি বলেছি যে কাজ করাটা আমার খুব মানে আমি খুব ব্লেসড বাই দ্য গডস এবং আমার বাবা মা, যে আমি মিঠুন চক্রবর্তীর মতো একজন মানুষের সাথে কাজ করতে পেরেছি। মিঠুন দার কাছে যেটা শেখার হচ্ছে, যতক্ষণ সেটে তুমি আছো তুমি অ্যাক্টার, তার বাইরে কিন্তু ও সবাই সাথে মিশে যায়। আর মিঠুনদার সিনসিয়ারিটি আমি ওরকম কারুর দেখিনি, যে সকাল 9টায় কল টাইম, 9টা বাজতে 10-এ ঢুকে যাবে, ইচ অ্যান্ড এভরি ডে। এতগুলো দিন গেছে, এত হয়েছে, রাত 3টে 2টোয় শুতে যাচ্ছে, অসুবিধা নেই, সকাল 6টায় কল টাইম, ঠিক 6টা বাজতে 10-এ। মানে একদিন আমারও লজ্জা লেগে গেছিল, অভিজিৎ তো দেরিতে এসেছি, আমরা দেরিতে গেছি, মিঠুনদা বসে আছেন, মানে এটা শিক্ষণীয়। প্রত্যেকটা শিল্পীর এখনকার দিনে শেখা উচিত যে সিনেমাকে সিনেমার মতো সম্মান জানাতে হয়। হ্যাঁ, এটা সত্যি, মানে এখন তো আমরা শুনি হামেশাই যে অমুক একটা দেরি করে আসছেন 1 ঘন্টা 2 ভাবা ঘন্টা। যায় না, যে মানে আনবিলিভেবল। এবার আর একটা জিনিস যেটা শেখার, তুমি সুন্দর তো ভ্যানিটি ভ্যান থাকে, আমরা ধরো বাইরে শুট করছি, তা ওর সেটে বসে থাকে, তা আমি বললাম যে, আর বিটুদের সাথে আমার একটা অদ্ভুত সম্পর্ক হয়ে গেছে, ও আমায় দাদা বলে, আমিও দাদা, আমার থেকে যে অনেক বয়সে বেশি, কিন্তু আমাকেও দাদা বলে, আমিও দাদা বলি, আর আমাদের দুজনের মধ্যে খুব ভালো মানে মজা হয়, পেছুড়ে লাগা হয়, এরকম চলে আর কি। আর দেব তো সারাক্ষণ ওর পেছনে লেগে যাচ্ছে, মিঠুনদার এই করে যায়। তা আমি বললাম, দাদা তুমি ভ্যানে যাও না, এখন তো ব্রেক আছে। তা বললো না, ও তখন আরো 2-1 শিল্পী ছিল ওই এতে, তাদের সাথে বসে বললাম একটু মুড়ি খাওয়া, ও মুড়ি খাচ্ছে, বসে ওদের সাথে বসে মুড়ি খাচ্ছেন। তারপর আমাকে আবার শর্টটা দিয়ে এসে তো আমি বললো যে, কেন আমি ভ্যানে যাই না জানো, আমি ওখানে বললাম না, এরা যাদের সাথে আমি অভিনয় করছি ওরা ওদের ভয় ভাঙানোর জন্য, ওরা মিঠুন চক্রবর্তীর সাথে শর্টটা দেবে ওরা যাতে ভয় না পায়, আর তার আগে আমি ওর সাথে ক্লোজ হয়ে গেলাম, মানে ও সিনেমাটা নিয়ে কতটা ভাবে। একদমই তাই। মানে উনি তো শর্ট দিয়ে চলে যেতে পারতেন, হ্যাঁ, তুমি অভিনয় করবে ওনার সাথে, তুমি যাতে ভয় না পাও, ঘাবড়ে না যাও, তোমাকে কমফোর্ট জোনে নিয়ে আসার জন্য ও তোমার সাথে বসে মুড়ি খেলো, কিছুটা টাইম পাস করলো, করে তারপর বেরিয়ে। অ্যাক্টরদের বা শিল্পীদের কথা বলতে গেলে তো এখন সন্ধ্যা হয়ে যাবে। আমি আরেকজনের কথা জিজ্ঞেস করছি, আমার পডকাস্টেও এসেছিলেন, অনির্বাণ চক্রবর্তী, অধ্যাপক ছিলেন, এখন অ্যাক্টর হয়ে গেছেন। রিসেন্টলি জাস্ট কয়েকদিন আগেও দেখা হয়েছিল। অনির্বাণদার সাথে তো আপনার দারুণ একটা বেশ কয়েকটা কাজ রয়েছে, ওর সাথে এক্সপিরিয়েন্স কিরকম? দারুণ, অনির্বাণ একটা ব্রিলিয়েন্ট অ্যাক্টার, আর খুব ভালো মানুষ, সবচেয়ে কথা খুব ভালো মানুষ। আর ও অভিনয়ের বাইরে কিছু জানে না। ও যখন ধরো প্রধানে আমরা 18 না 19 দিন আমরা নর্থ বেঙ্গলে ছিলাম একসাথে প্রধান শুট করার সময়, মানে ওর পুরো টাইমে যাবে, টাইমে আসবে, আর লেট নাইট পার্টিতে নেই, খাওয়া দাওয়া করবে ঘরে। আমরা বলি, আমি দেব অভিজিৎ বলছি, আরে আর বসো না, ও ওকে বসানো মুশকিল আছে। ও অভিনয়ের বাইরে কিছু জানে না, কিন্তু দারুণ একটা মানে ব্রিলিয়েন্ট একদম। আচ্ছা, মানে ও তো প্রজাপতি 2 তো আমার সাথে লন্ডনে ছিল, ইনফ্যাক্ট আমি আরো একসাথেই ফিরেছিলাম, দারুণ। কিন্তু ও কাজ, ওর ফোকাসটা হচ্ছে কাজ, ও আড্ডাও মারবে না, কিছুই করবে না।
ওরা ধর আমরা বসে আছি কফি খাচ্ছি, হলো কফি খেলো কিন্তু ওইটুকুখানি, তারপরে খেয়ে আবার আবার ওর নিজের জগতে চলে যায়। আচ্ছা, ফোকাসড অন। হ্যাঁ, ও একদম ফোকাসড অন হিজ ওয়ার্ক একদম। আমি আরেকটা জিনিস আপনাকে জিজ্ঞেস করবো, সেটা হচ্ছে যে ধরুন আমাদের দেশে, বিশেষ করে আমাদের দেশে ফিল্মের সাথে একটা খুব ওতপ্রোতভাবে জড়িত, সেটা হচ্ছে মিউজিক। আপনি একজন বাংলা ফিল্মের প্রথিতযশা প্রডিউসার হিসেবে আপনি কি মনে করেন যে ধরুন ফিল্ম এবং মিউজিক, একটা ফিল্ম হিট করাতে বা একটা ফিল্ম চলতে মিউজিকের অবদান কতটা? না, একটা সিনেমা হিট করাতে মিউজিকের একটা অবশ্যই অবদান আছে, অবশ্যই মানে অবশ্যই আছে। হুম। যে একটা গানটা ভালো হওয়া দরকার, গান ছাড়াও ছবি হিট হয়, এটা নিয়ে কিন্তু গানটা হলে আরো বেটার হয় ছবিটার বেটারমেন্টের জন্য। মানে আমি খুব ফর্চুনেট যে আমি ধরো অনুপম, অনিন্দ্য থেকে শুরু করে সবাই সাথে কাজ করেছি। ইদানিংকালে আমি রথিজিতের সাথে কাজ করলাম। রথিজিতকে আমি আমার ছবিতে ডেবিউ করলো, আমি প্রথম নিয়ে এলাম আচ্ছা। সিনেমায়। এটা মানে এটা আমি খুব আমার খুব গর্ব যে আমি সারেগামা টু সিনেমা। আর রথি খুব ভালো ছেলে, ও খুব ভালো ছেলে। আমার ছবিতে আমার হাত ধরেই প্রথম এলো। আর জিতের সাথে আমি দুখানা কাজ করেছি, এর আগে টনিক করেছি প্রযুক্তি। আর জিৎ গাঙ্গুলির যা ডেডিকেশন আছে না, মানে এটাও লোকের কাছে শেখার। কিরকম? ধরো এই প্রজাপতি 2 যে ও গান করেছে, এত ভালো গান, প্রত্যেকটা গান পপুলার, ওর মধ্যখানে একটা খারাপ ফেস যাচ্ছিল। ও সে জায়গায় অনেক জায়গায় ইন্টারভিউতে বলেছে যে আমাকে কেউ কাজ দিচ্ছিল না। হুম। ও সব জায়গায় বলেছে যে তো দাদাই আমাকে আবার নিয়ে আসে। তো আমি জিতকে বলেছিলাম যে জিৎ, তুমি জিৎ গাঙ্গুলি, হুম। যে তুমি প্রজাপতি 2 কাজ ছবিতে মিউজিক দেবে, তুমি জিৎ গাঙ্গুলি, তোমার সেই জায়গাটা আবার দেখিয়ে দিতে হবে যে জিৎ গাঙ্গুলির জন্যই বাংলা সিনেমার ওরকম রমরমের যুগটা ছিল। আজকে ধরো জিৎ, দেব, প্রসেনজিৎ অনেক ছবি করেছে, ছবি সুপার ডুপার হিট, তাতে জিৎ গাঙ্গুলির বিশাল বড় বিশাল অবদান। অবদান কারণ আছে। মানে পরাণ যায় সেই থেকে শুরু, গানগুলো এখনো চলে। এখনো চলে, এখনো বাংলা সিনেমার গানকে আবার নতুন জায়গায় নিয়ে আসে। হুম। তখন মানে ও এত সিনসিয়ার ওর কাজের প্রতি, ও 18 দিন আমার অফিসে এসেছে। একটা জিৎ গাঙ্গুলি বম্বে থেকে এসে এই প্রজাপতি 2 গান করে 18 ডেজ। আমি জিৎ, দেব, অভিজিৎ, প্রসেন, প্রিয় যারা লিখেছে সব মানে দিনের পর দিন সিটিং করেছি যে এই গানটা পছন্দ হচ্ছে না, এটা হচ্ছে লাইক না। সিনেমা আপনি মিউজিকটাতেও এতটা ডেডিকেটেডলি, হ্যাঁ, না আমার ভালো লাগে, ভালো লাগে, মানে আমার পুরো এন্টার প্রোডাকশনটাতেই আপনি থাকেন। হ্যাঁ, পুরো এটাই ভালো লাগে আমার, কারণ এটা না, কোথাও কি আপনার মনে হয় না যে ধরুন মানে ইন দ্য হিস্ট্রি অফ বেঙ্গলি ফিল্ম, তার সাথে সাথে খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা রয়েছে বাংলা সিনেমা স্পেসিফিক্যালি, যেহেতু বাঙালি গান ভালোবাসে, যে এই ফিল্ম বা এই প্রডিউসারদের একটা খুব ইম্পর্টেন্স রয়েছে যে গানের ক্ষেত্রেও কিছুটা অবদান রাখার। গান শুনতে ভালো, আমি গান গাইতে পারি না কিন্তু গান শুনতে ভালোবাসে, গান শুনি আমি। আমার মনে হয় যে এই গানটা ভালো, এই গানটা খারাপ, সেইভাবে তৈরি। আর তোমাকে একটা কথা আমি বলেছিলাম না যে সিনেমা হলে আমার জন্ম। হ্যাঁ, রাইট রাইট। সিনেমাটা হয়তো আমি একটু আধটু জানি বা বুঝি, কারণ আমি তো ছোটবেলা থেকে সিনেমা হলে বড় হয়েছে। আমাদের বাড়িটা, আমি বারুইপুরের ছেলে, বাড়িতে আমার দাদু সিনেমা হল বারুইপুর শো হাউস। সেই সময় মানে ওয়েস্ট বেঙ্গলে ওয়ান অফ দ্য লার্জেস্ট হল, বাংলা সিনেমা চলতো, 904 ক্যাপাসিটি। আমি ঘুম থেকে উঠে দেখেছি যে শত্রু, গুরু দক্ষিণা, এইসব ছবি মানে সকাল 6টা থেকে লাইন, মানে ভাবাই যায় না। মানে সিনেমা নিয়েই আপনি জন্মেছেন। সিনেমা নিয়ে, হ্যাঁ, বড় হওয়াটা, ছোটবেলাটা একদম আমি সিনেমার সাথে। টিকিট কাউন্টারে বসতাম, আমি লোক বসিয়েছি সিটে, আমি মেশিন চালিয়েছি, আমি ভেতরে দাঁড়িয়ে দেখতাম যে কখন লোক সিগারেট খেতে বেরিয়ে যাচ্ছে, বুঝলাম ছবিটা গেল, যে কতবার যাচ্ছে। মানে এগুলো মোটামুটি আমার একটা ছোট। আপনি বলছিলেন যে আগে দেখতাম যে লোকে ব্রেকের আগে কতবার স্মোক করতে যাচ্ছে, এখন দেখি মোবাইল ঘাটছে কিনা, যে হলে ঢুকে দাঁড়িয়ে দেখি যে যখন মোবাইল ঘাঁটে যে প্রবলেম হচ্ছে, আর না দেখলে থ্রু, এরকম। সিনেমাটা আমার মনে হয় যে এরকম। আপনি আরেকটা কথা আমাকে বলুন, যেটা খুব ভ্যালিড প্রশ্ন। আজকের ডেটে ধরুন বাঙালির কাছে, ধরুন আপনি যে সময়টা শুরু করেছেন মানে আপনি যে ছোটবেলার কথা বলছেন, তখন বাঙালির কাছে দ্য সোর্স অফ এন্টারটেনমেন্টের মধ্যে মূলত বাংলা সিনেমা, কিছু হিন্দি সিনেমা আসছে। কিন্তু আজকের ডেটে তো পৃথিবীটা ডিউ টু ইন্টারনেট অনেক ছোট হয়ে গেছে। আজকে ওটিটি রয়েছে, আজকে নেটফ্লিক্স রয়েছে, আরও বড় বড় ওটিটি কোম্পানি রয়েছে। সেইখানের সাথে পাল্লা দিয়ে সিনেমা করা, এটা কি, বা ফান্ড রেজ করা বা ফান্ড ম্যানেজ করা, এটা কি তুলনায় কঠিন হয়েছে?
অবশ্যই কঠিন হয়েছে, কারণ এখন তো ধরো আগে 100টা লোক যদি সিনেমা, আমি কথার কথা বললাম যে 100 লোক সিনেমা দেখলে এখন সে সংখ্যাটা 50% হয়ে গেছে, কারণ তারা তো এখন ফোনে দেখে নেয় সিনেমাটা। এখন পর্দায় পড়ার সাথে সাথে পাইরেসি হোক, যে কোনোই কারণ হোক, হুম। এবার সিনেমাটা মানুষ আছে যারা ফোনে দেখতে সিনেমা ভালোবাসেন না। আর 2 নম্বর কারণ হচ্ছে যে প্রত্যেকটা মানুষের পরিবারের তো একটা এন্টারটেনমেন্টের প্রয়োজন হয়। সিনেমার মতো মানে সস্তার এন্টারটেনমেন্ট পৃথিবীতে আর কিছু নেই। যে একটা তুমি কোথাও বাইরে যাবে খরচা আছে, রেস্টুরেন্টে যাবে হুম। খরচা আছে, তুমি সিনেমায় ধরো গ্রামেগঞ্জে শ্রীরামপুরেও এখনো 100 টাকায় টিকিট পাওয়া যায়, 70-80 টাকায়। আগে তো 30 টাকাতেও টিকিট পাওয়া যেত। এই যে সস্তার একটা এন্টারটেনমেন্ট, আর সেখানে যদি ভালো সিনেমা হয় তো লোক সিনেমা হল সিনেমায় আসবেই। হুম। এবার পৃথিবীতে যাই হোক না কেন, যতই ডিজিটাল রেভলিউশন আসুক না কেন, সিনেমা হল থাকবে, সিনেমা মানুষ দেখবে, কিন্তু সিনেমাটা ভালো করে বানাতে হবে। হুম। মানে যত দিন যাচ্ছে তত কঠিন হচ্ছে, মানে মানুষের চাহিদা অনুযায়ী তোমার সিনেমাটা তৈরি করতে হবে। এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন। বিং আ ইনভেস্টর, আমরা এই যখন ধরুন পিভিআর, আইনক্স, এই কোম্পানিগুলো শেয়ার চলে, তখন শেয়ার কেনার সময় বলুন বা বিভিন্ন বিজনেস ওয়ার্ল্ডেও, আমি বিজনেস ফোরামে আমি এই আলোচনাটা খুব হতে দেখেছি, তর্কাতর্কি হতে দেখেছি, যে সিনেমা হলের প্রয়োজনীয়তা ইন ফিউচার আছে কি আছে না। আপনার কি মনে হয় সিনেমা হল ইন নেক্সট 10 ইয়ার্স, মানে এই যে ধরুন 75 ইঞ্চির এলইডি চলে এসছে, ডলবি সাউন্ড এখন ঘরে চলে আসছে, তারপরেও যদি আমি আপনাকে জিজ্ঞেস করি 10 বছর বাদে সিনেমা হলের ভবিষ্যৎ আপনার চোখে কি? অবশ্যই সিনেমা হল থাকবে, হয়তো পৃথিবীতে যাই আসুক না কেন সিনেমা হল থাকবে। এবার হয়তো তার ফরম্যাটটা চেঞ্জ হয়ে যাবে। যে আগে যখন আমরা সিঙ্গেল স্ক্রিনে সিনেমা লোক দেখতে যেতাম, তখন কাঠের চেয়ারে বসতাম, সেটা আস্তে আস্তে গদি হলো, সাদা পর্দা যেটা ছিল কালো কালো হয়ে যেত, আস্তে আস্তে প্লাস্টিক স্ক্রিন হলো। এখন আর একটু আপগ্রেড হয়ে গেল, আইনক্স আসার পরে সিটগুলো চেঞ্জ হলো, পুশব্যাক সিট হলো, ইনসিগনিয়া টাইপের সিনেমা হল, ছোট ছোট সিনেমা হল। কিন্তু সিনেমাটা থাকবে, হয়তো অন্য ফরম্যাটে চলে আসবে, কিন্তু ওই স্ক্রিন, ওই সিট, ওই প্রজেকশন, আর লোক বসে দেখবে, এটা নিয়ে কোনো ভুল নেই। এটা থাকছে, অর্থাৎ বড় পর্দা সেফ। বড় পর্দা সেফ, হয়তো মডার্নাইজ তোমায় করতে হবে, যে সময়ের সাথে সাথে তোমায় পাল্টাতে হবে। ধরুন এই যে বিদেশি যে কন্টেন্টগুলো আসে, ধরুন সায়েন্স ফিকশন কন্টেন্ট হচ্ছে, কখনো কখনো থ্রিলার কন্টেন্ট হচ্ছে, বা বিভিন্ন কন্টেন্ট হচ্ছে, আপনার কি মনে হয় যে বাংলা সিনেমা বানানোর ক্ষেত্রে, যেহেতু বাংলা ইন্ডাস্ট্রি বাজেট আপনাদের থেকেই পায়, আপনারাই প্রডিউসার, আপনারাই অ্যালোকেট করেন, যে বাংলা ইন্ডাস্ট্রির কোথাও বাজেট একটা ইস্যু হচ্ছে, যে যেখানে আমাদের হয়তো যতটা বিশ্বজনীন হওয়ার কথা ছিল সেটা আমরা হতে পারছি না? না, সেটা ঠিক যে বাংলা সিনেমায় যে কোনো কারণেই হোক, যে বাজেটটা একটা ছবি তৈরি হচ্ছে, সেটা থেকে যেটা ফেরত আসছে, রিটার্নটা সেই প্রপোর্শনেটলি অনেক কম, যেটা অন্যান্য জায়গায় হয়তো অনেক বেশিভাবে আসে। এখানে হয়তো সিনেমা হলের বা থিয়েটারের সংখ্যা অনেক কমে গেছে। এবার কমে যাওয়ার কারণ হচ্ছে যে মানুষের ইচ্ছে বা মান অনুযায়ী সেরকম সিনেমা পাচ্ছে না দর্শকরা। এবার দর্শকদের চাহিদা অনুযায়ী তো তোমাকে সিনেমাটাও ভালো করে করতে হবে। হয়তো সেইভাবে কোনো জায়গায় মানুষরা একটু অনীহা, লোকজন সিনেমা হলে যাওয়া বন্ধ করে দিচ্ছে। তারপর এই সিঙ্গেল স্ক্রিন, মানে আমি এবার একটু অন্য জায়গায় যাচ্ছি, এই সিঙ্গেল স্ক্রিন যেগুলো বন্ধ হচ্ছে, ধরো শ্রীরামপুরে অনেক সিনেমা বন্ধ হয়ে গেছে, এগুলো সর্বত্র কমে গেছে, কারণ এনারা ধরো ওয়াশরুম, টয়লেট সেইভাবে কেয়ার করেন না, বা সেই অ্যামেনিটিসটা নেই। আমি কালকে একটা মাল্টিপ্লেক্সের সিনেমা দেখেছি, আমি 3 দিন পরে আমি একটা সিঙ্গেল স্ক্রিনে সিনেমা দেখতে গিয়ে আমি হেলেন নেভেন ডিফারেন্স পেয়ে যাই। তখন আমি সিনেমা, মানে পয়সা নেই যাবো না, কিন্তু ওইখানে আর ঢুকবো না, এর একটা মানুষের ভেতর ফিলিং চলে আসছে। এবার যে কটা সিঙ্গেল স্ক্রিন আছে তারা হয়তো বলতেই পারেন যে আমরা সেই প্রোডাক্টটা পারি না, যে বছরে তো 52টা সপ্তাহ তো আমাকে ফিট করতে হবে, আমাকে ইলেকট্রিসিটি বিল আছে, মানুষের স্টাফেদের স্যালারি আছে, হল মেনটেনেন্স আছে, তা লোক যদি সিনেমা দেখতে না আসে কি করে হবে? সুতরাং তাদের কাছেও সেই প্রোডাক্টটা দিতে হবে, 52টা সপ্তাহ খাবার দিতে হবে। আগে আমি একটা এক্সিবিটার, আমি তো জানি যে এক্সিবিটারদের জ্বালাটা কি, আমি সেই জায়গা থেকে দেখি। আমাদেরও তো সিনেমা হলে আমি জানি যে মাসের প্রথমে মাইনে দিতে হবে, ইলেকট্রিসিটি বিল দিতে হবে, 52টা সপ্তাহ আমাকে তার মধ্যেই যা কিছু রোজগার করতে হবে। তা বছরে এখন যা ছবি আসছে
15-16 সপ্তাহ হয়তো সেইভাবে চলে, বা খুব মেরে কেটে 20। এবার 30 সপ্তাহ কি করবে একটা সিনেমা? সুতরাং আমাদের সবচেয়ে বড় কথা যে আমাদের যে সিনেমা গুলো তৈরি করছি আমরা, সেগুলো আরো কেয়ারফুল হতে হবে, আর একটু মানে দর্শক ফ্রেন্ডলি হতে হবে। হুম। আর পাশাপাশি সিঙ্গেল স্ক্রিন গুলোকেও একটু পলিশড হতে হবে, মানে পলিশ মিন্স হচ্ছে একটু মডার্নাইজ করা আর কি। কারণ এটা তো সত্যি কথা, তো একটা সময় আমরা সিনেমা হল বসে চপ খেতাম, বেগুনি খেতাম, এখন সেটা পপকর্নে ট্রান্সফার হুম, হয়েছে। কিন্তু ওই অ্যামিনিটিসে আমি রিসেন্টলি একটা সিঙ্গেল স্ক্রিনে গিয়েছিলাম, যে আমি দেব অভিজিৎ, আমার প্রজাপতি টু তো বিভিন্ন হল ভিজিট করি, মানে আমার নিজেরই ওয়াশরুমে যেতে ইচ্ছে করেনি, এটা ফ্যাক্ট। Right. এটা ফ্যাক্ট। সেখানে মানুষের তো অসুবিধা হবেই। আমরা কেউ না, এটা খেয়াল রাখতে হবে। আচ্ছা, আরেকটা কথা যেটা হচ্ছে যে ধরুন বাংলা তো একটা রিজিওনাল ল্যাঙ্গুয়েজ, কিন্তু স্টিল ধরুন সাউথের যে রিজিওনাল ল্যাঙ্গুয়েজগুলো আছে তারা যে বাজেটটা আনতে পারছে, সেই বাজেটটা আমরা আনতে পারছি না কেন? আমাদের কোথায় অসুবিধা হচ্ছে? সাউথ অনেকদিন পরে বাট ন্যাশনালি হিট করতে পেরেছে, যে হুম। সাউথ আগে যে হিন্দি ছবি যে ডমিনেটটা করতো, হুম। সেটা সাউথের ছবিগুলো করছে, যার জন্য তারা অনেক বেশি রিস্কটা নিতে পারছে। হুম। যে শুধু তো আজকে ধরো একটা মালায়ালাম ছবি কেরালার মধ্যে সীমাবদ্ধ নয়, একটা মালায়ালাম ছবি হিন্দিতে ডাব করে সে Exactly, হিন্দিতে exactly. চালাচ্ছে, এক্স্যাক্টলি। যার জন্য পুরো ন্যাশনালি সেই ছবিটা আমরা সেইটা কি বাংলাতে পসিবল? আমরা ডাব করে না না, অসুবিধা কিছু নেই, কিন্তু আমাদের প্রোডাক্টটা সেইভাবে করতে হবে। হ্যাঁ, মানে যেহেতু আপনি একজন প্রডিউসার এবং আপনি একদম প্রথম সারিতে আছেন, আমি সেই জন্য আপনাকে জিজ্ঞেস করছি। একদম আমি সিনেমা বা ক্রিয়েটিভিটি এগুলো থেকে বেরিয়ে একদম হার্ডকোর বিজনেসের মধ্যে আসছি। যে ধরুন আম, একটা হিউজ বাজেটের ছবি, ধরুন 50 কোটি বা 60 কোটি টাকার যখন সাউথ ঢালতে পারছে, তাহলে আমরা কি কোথাও গিয়ে ইনসিকিউর হয়ে যাচ্ছি যে ওই ফান্ডিংটা আমরা আনতে পারছি না, নাকি আমাদের কাছে সেই লেভেলের অভিনেতা নেই যে আমরা ওটাকে ক্রিয়েট করতে পারবো, বা টেকনিক্যালিটিস নেই, টেকনিশিয়ানস নেই আমাদের কাছে? খুব কন্ট্রোভার্সিয়াল প্রশ্ন এটা, যে সেই লেভেলের ধরো অভিনেত্রী আমাদের এখানে আছে, হুম। কিন্তু সে সংখ্যাটা হয়তো খুব কম, হুম। এটা 1 নম্বর। 2 নম্বর, আমাদের হয়তো ইচ্ছে আছে যে একটা 50 কোটি টাকার ছবি করব, কিন্তু ছবিটা করতে গেলে তখন আর বাংলা ছবির এতে থাকবে না, যেহেতু আমাদের সেই ইনফ্রাস্ট্রাকচার, সেই অভিনেত্রী এগুলো নেই, তখন আমাদের সেই ন্যাশনালি ওখান থেকে আবার অভিনেত্রীকে নিয়ে আসতে হচ্ছে। মানে ইন এফেক্ট ওটা আর পুরো বাংলা ছবি থাকলো না। এবার বাংলা ছবিতে ধরো রিকভারি, হুম। বাংলা ছবিতে তো মানে মাল্টিপ্লেক্স বাদ দিয়ে সিঙ্গেল স্ক্রিন কলকাতায় 5-6টা আছে যারা ভালো করে রেভিনিউ দেয়, হ্যাঁ দেয়। এর বাইরে গ্রামে গঞ্জে যে সিঙ্গেল স্ক্রিন গুলো আছে মফস্বলে, তারাও ছবি চলছে, কিন্তু সেই রেভিনিউটা পাওয়া যায় না। সুতরাং আমাদের যেটা আমরা যাই বলি না কেন, আমাদের রিটার্নটা খুব লিমিটেড, যে এর বেশি হতে পারবে না কখনো। কিন্তু এটা কি সম্ভব যে বাংলা ছবিটাকে ডাব করে ন্যাশনালি চালানো? হ্যাঁ, ডাব করাও যেতে ধরুন পারে। আমরা এখানে কলকি দেখছি, আমরা হ্যাঁ। এখানে বাহুবলী দেখছি, হ্যাঁ, যেটা করাই যেতে পারে। KGF এবার দেখছি। সেটা যখন শুধু ডাব নয়, যখন আমরা শুট করছি তখন ডাবল ভার্সন ছবি, বাই ল্যাঙ্গুয়েজ একটা ছবি, তখনই শুট করে নেওয়া যেতেই পারে। সেগুলো চিন্তা ভাবনাটা চলছে আমাদের, যে একদম নেই তা নয়। এটা নিয়ে আমি অনেকবার আলোচনাও করছি যে আমরা এবারে ন্যাশনালি আমাদের হিট করতে হবে। হুম। যদি কেরল পারে, তামিলনাড়ু পারে, তাহলে আমি নয় হ্যাঁ, কেন? মানে আমরা কালচারাল ক্যাপিটালে বসে আমরা আছি। নয় কেন? মুখে তো বললে হবে না কালচারাল ক্যাপিটাল, আমাকে প্রমাণ করে দেখাতে হবে। আমরা সিরিয়াসলি এটা আমরা কাজ করছি এটা নিয়ে। দর্শক হিসাবে হুম। এটা আপনাদের কাছে আবদার বলতে পারেন? না না, আবদার না, আমারও ভালো লাগবে যে আমি যদি ন্যাশনালি এই ছবিটাকে দেখাতে পারতাম বা দেখাতে পারি। সুতরাং আমরা চিন্তা ভাবনা সত্যি করছি যে কিভাবে এটা ছবিটা ওরকম সাউথও যেভাবে হুম। ন্যাশনালি ইন্টারন্যাশনালি একটা ছবি নিয়ে আসে, আমরাও সেটা নিয়ে আসতে পারবো। আমি আরেকটা জিনিস জিজ্ঞাসা করছি, যতটা ক্যামেরার সামনে বলা যায়, সেটা হচ্ছে যে ধরুন আমার তো অনেক বন্ধু আছে যারা এন্টারপ্রেনিউর, বিজনেসম্যান, তারা আমাকে জিজ্ঞেস করেছিল আপনি আসছেন শুনে, যে জিজ্ঞাসা করবে বাংলা সিনেমা এখন ROI কিরকম, মানে বাংলা সিনেমাতে যে কোনো বিজনেসম্যান বা কোনো প্রডিউসার যে টাকা দেন সেগুলো কি সবসময় রিকভার হয়, না অনেক ক্ষেত্রেই বা বেশিরভাগ ক্ষেত্রেই সেই টাকাটা লসের মুখ দেখে? আমি যা করেছি, আমি যে এখন অবধি যা ছবি করেছি ঠাকুরের কৃপায়, এখন আমি কখনো লস কথাটা ভাবিনি বা দেখিনি। হুম। সুতরাং রিকভারি হয়েছে। এবার অন্যরা কিভাবে পাচ্ছে বা
পাচ্ছে না সেটা আমি জানি না, আমার পক্ষে হ্যাঁ। জানা সম্ভব না, কিন্তু আমি জানি যে আমার সবকটা ছবি আমাকে ফেরত দিয়েছে ও বলে। গ্রেট, গ্রেট। এবার সুতরাং আপনার ভয় পাওয়ার কিছু নেই। প্রত্যেককে তোমার মাধ্যমে একটাই বলা যে বাংলা সিনেমায় আসুন, ইনভেস্ট করুন, হ্যাঁ, ঠিক মতো গল্প বেছে ঠিক মতো ছবিটা তৈরি করতে পারলে দর্শক আছে, আপনার টাকা ফেরত পাবে। হ্যাঁ, সেটাই। আমি পাঠিয়ে দেবো ওদেরকে এটা। আর আপনার আরেকটা সত্তা রয়েছে যেটা আমি আপনার বাড়িতে গিয়ে, আপনার অফিসে গিয়ে দেখেছি। সেটা হচ্ছে আপনি একজন অত্যন্ত প্রথিতযশা প্রোডিউসারের সাথে সাথে একজন লয়ারও বটে। আপনার সিনেমা হলে জন্ম, সিনেমার সাথে আপনি বড় হয়েছেন, হঠাৎ উকিল হলেন কি করে? না, একদম তা। আমি যখন সিনেমা হলে থাকতাম, দেখতাম, পাশাপাশি পড়াশোনাটাও করতাম, কখনো তখনও ভাবিনি যে আমি ওকালতি করব। হুম, তখন যেমন একটা ভাবতাম যে আমি বড় সিনেমা করব, এটা ফ্যাক্ট, হুম। এটা নিয়ে কোনো ভুল নেই, ভাবতাম, কিন্তু ওকালতি করবো এটা ভাবতাম না। তা ল পড়লাম, সেখানে আমাদের কলেজে আমার আশেপাশের যে প্রত্যেকটা জায়গা, কলেজে হুম, তুমিও পড়েছো, বন্ধু বান্ধব তৈরি, আমাদের একটা একটা গ্রুপ তৈরি হয়ে গেল, জয়মাল্য, কিশোর, সবাই। তা সে সময় আমরা একদিন বন্ধুরা মিলে, কয়েকজন বন্ধু মিলে আমরা গঙ্গোত্রী গিয়েছিলাম। এবার সত্যি বলছি যে হুম। সেদিনকে গোমুখের রাত্রেবেলায় আমি ডিসিশন নিই যে না, আমি আর সিনেমার ব্যবসায় থাকবো না, আমি কোর্টে ঢুকবো, ওকালতি করব। আচ্ছা। মানে ওটাই হয়তো আমার লাইফের টার্নিং পয়েন্ট হয়ে গেল, যে ওখান হুম। থেকে হাইকোর্টে জয়েন করলাম, তারপর আপনার তারপরে চলছে। এই ওকালতি জীবনে আপনার তো বহু বিজনেস পার্সন, বহু ক্লায়েন্টদের সাথে কথা হয়েছে, দেখা হয়েছে, আলাপ হয়েছে। আপনার সাথে একদিন শুনছিলাম আমি, কিছুক্ষণ আগে কথা হচ্ছিল যে আপনি রিলায়েন্স, মানে অনিল আম্বানির রিলায়েন্সের সাথেও কাজ করেছিলেন। এমনি অনিল আম্বানির সাথে কাজ করার এক্সপিরিয়েন্স কিরকম? মানে লোকটা কেমন, মানুষটা কেমন? আমরা তো মিডিয়াতে শুনি। মানে আমার যতটুকু, মানে আমি ওনার তো লিগ্যাল ম্যাটার হ্যান্ডেল করেছি, মানে ওনার ব্যক্তিগত লাইফটা আমি জানি না, কিন্তু যতটুকু দেখা হয়েছে, কথা হয়েছে, ইন্টারাকশন হয়েছে, খুব টু দি পয়েন্ট কথা বলে, বেশি কথা বলে না, অত্যন্ত ইন্টেলিজেন্ট, অত্যন্ত শার্প। এবার সবসময় আমি দেখেছি ওনার ভেতরে কিছু করার একটা মানে ইচ্ছে বা বাসনা সবসময় ঘুরছে। হুম। যে আমি ধরো আমি বললাম যে এটা করলে কেমন হয়, সঙ্গে সঙ্গে উনি কিন্তু মেনে নেন না, উনি বলেন এটা না করে ওটা করলেও তো হয়। হুম। তারপর আমি ভেবে দেখলাম সত্যি তো, ওটা ওই ঠিক বলেছে, মানে এইরকম আর কি, মানে সবসময় সবসময় ওর মাথায় সবসময় কিছু না কিছু চলছে। ইজ রিয়েলি মানে থরো জেন্টলম্যান। মানে যেমন উনি, এবার ওনার যে সিইও মিস্টার পুনিত গর্গ, ওনার সাথে তো আমার মানে অ্যাপার্ট ফ্রম মানে লয়ার ক্লায়েন্টের বাদ দিয়ে একটা পার্সোনাল একটা রিলেশনও তৈরি হয়ে গেছে, যে উই আর ভেরি গুড ফ্রেন্ডস, মানে দে আর ভেরি গুড জেন্টলম্যান। মানে কিন্তু কাজের বাইরে ওরা কিছু জানে না, এটা আমি বোম্বেওয়ালাদের দেখেছি। এটা একটু বলুন তো, আমাদের জানার ইচ্ছা। হ্যাঁ, যে ওরা শুধু কাজ, মানে ওরা ওই আড্ডাবাজি, চা খাওয়া, গল্প করা যতটা কম সময় হয়, কিন্তু বেশিরভাগ সময়টাই হচ্ছে কাজ। ধরো তুমি বম্বেতে কাজের কোনো টাইম নেই, হুম। রাত 2টোর সময়তেও তোমার সাথে বসে মিটিং হচ্ছে, কনফারেন্স হচ্ছে, সকাল 4টাতেও হচ্ছে, আবার সকাল 8টাতে সে অফিসে হাজির হয়ে যাচ্ছে। মানে আমি যে কোটা যে দেখি, এর বাইরে হয়তো অনেককে আমি দেখিনি, আমি জানি না, কিন্তু আমি যতটুকু জানি, দেখেছি যে মানে ওয়ার্ক কালচারটা মানে দারুণ আর কি। মানে তোমরা যারা কাজ করতে চাও, মানে তোমাদের ওটা ভালো লাগতে হবে, হুম। যে তোমরা তো সারাদিন কাজের মধ্যে, আমি জানি তোমাকে, তুমি হুম। কাজের বাইরে কিছু জানো না, হ্যাঁ, তা আমি ওই জন্য আমার মুম্বাই আমার একটা অবসেশন, মানে যে সত্যি ওটা ভালো লাগার জায়গা, যে যারা কাজ ভালোবাসে, কাজ। আপনি আপনি আমাদের বহু ইয়ং ছেলেমেয়েরাও দেখে পডকাস্ট। এই যে আপনি বললেন যে কাজের বাইরে ওরা কিছু বোঝে না, আমি বলছি যে বহু তো, মানে আমি শুধু সবার নাম তো আপনিও করতে পারবেন না অন ক্যামেরা, আমি বলছি বহু বহু বড় বড় বিজনেস পার্সনদের সাথে আপনি কাজ করেছেন, কমন কি দেখেছেন এদের মধ্যে? মানে যারাই সাকসেসফুল আমি দেখেছি, প্রত্যেকে না মানে ওয়ার্কহলিক, মানে ও ডেডিকেটেড টু হিজ ওয়ার্ক, মানে কাজটাতেই শুধু ফোকাস করে। মানে তাদের ডেফিনেটলি পার্সোনাল লাইফ আছে, তারাও অনুষ্ঠানে যায়, কিন্তু প্রথম থেকে শেষ অবধি কাজটাই হচ্ছে তার কাছে জীবনের সবকিছু, তবেই তারা ওই জায়গায় পৌঁছেছে, আমার মনে হয় আর কি। হুম। সুতরাং মানে ডেডিকেশনের বাইরে কিছু নেই। সিনসিয়ারিটি, মনে করি আমি সবসময় বলি, সিনসিয়ারিটি, অনেস্টি অ্যান্ড ডেডিকেশন, এটা এই 3টে থাকলেই না তুমি যে কোনো জিনিস অ্যাচিভ করতে পারবে। এবং অবশ্যই বাবা মার আশীর্বাদ, যেটা আমি জানি যে বাবা মার আশীর্বাদ ছাড়া তুমি এখানে হুম। বসে এটা দিতে পারতাম না। আরেকটা বিষয় হচ্ছে আপনার
প্রোডাকশন হাউসের একটা খুব ইন্টারেস্টিং জিনিস, সেটা হচ্ছে যে মানে প্রত্যেকটা ছবিতেই নতুন নতুন নায়িকারা সুযোগ পাচ্ছে। এইটা আপনার কোন থট প্রসেস থেকে না এসেছিল? তবে আমার তো মনে হয় যে আমরা তো বাংলা সিনেমা যেমন করি, বাংলা সিনেমাকেও তো আমাদের কন্ট্রিবিউট করতে হবে। হুম যে বাংলা সিনেমায় ধরুন নতুন মেয়ে এলো, সুতরাং সে আরো 5টা ছবিতে কাজ পাবে। বাংলা সিনেমায় একটা নতুন হিরোইন পেলো বা নতুন অভিনেত্রী পেলো। হুম মানে এইভাবেই আমার মনে হয় ভালো লাগে যে একটা মেয়েকে ধরো একটা সিরিয়াল করছিলে, তো এবার তাকে আমরা বললাম যে তুমি চলো সিনেমা করবে, সংস্কৃতি মতো সবাই কত স্বপ্ন সবাই সিনেমা করা, রাজি হলো, কাজ করলো, তারপরে সে আরো সিনেমা করছে, হুম সে আরো উঁচু বড় জায়গায় যাচ্ছে, দেখতেও ভালো লাগে এটা। আপনাকে যদি জিজ্ঞেস করা হয় যে বাংলা সিনেমা নিয়ে আপনার একটা ড্রিম, একটা আলটিমেট গোল, আপনি কি করতে চান? না আমার সবসময় একটা স্বপ্ন বা ইচ্ছে আছে যে বাংলা সিনেমাটা ধরো আমরা যেভাবে, আমি যখন বড় হয়েছি, যেভাবে যখন যে সিনেমা যে ভিড়গুলো দেখতাম তখন প্রসেনজিৎ, জিৎ, দেব, এদের জন্য যেমন ম্যাডনেস ছিল, তার আগে উত্তম কুমার, সৌমিত্র চট্টোপাধ্যায়, পুরো ম্যাডনেস একদম। হুম। এই ম্যাডনেসটা এখন আর সেটা আমি দেখতে পাই না। কেন দেখতে পাই না আমি জানি না, কিন্তু দেখতে পাই না। আমি চাই যে বাংলা সিনেমাটাকে আবার তার ওই গোল্ডেন পিরিয়ডে যদি আমি ফেরত আনতে পারি, এটা আমার কাছে একটা স্বপ্ন, যে আবার ওরকম লাইন দিয়ে লোক দেখবে। এখন তো আমরা একটা সিনেমা হলে একটা শো পেলেই খুশি হয়ে যাই, হুম তখন 3টে করে শো, এক সপ্তাহে 21টা শো যেত, 21টা শো হাউসফুল। হুম মানে দিনের পর দিন প্রসেনজিৎ, জিৎ, দেব এরা দিয়ে গেছে, রেভিনিউ দিয়ে গেছে। দিনের পর দিন। আচ্ছা, কোথাও কি মনে হয় যে ধরুন এই যে হাই বাজেটের হিন্দি সিনেমাগুলো আছে, মানে ধরুন আমরা যখন ফিগারগুলো দেখি যে ধুরন্ধর 1000 কোটি ছাড়িয়ে গেছে বা ইত্যাদি ইত্যাদি, এইগুলোর থাকলে কি আপনারা রিলিজ নিয়ে আপনাদের কোনো সুবিধা অসুবিধা হয়? মানে রিলিজ টাইম ধরুন, যে একটা, আমি দেখছিলাম যে কিছুদিন আগেও একটা শো পাওয়া, হল পাওয়া, প্রাইম টাইম, এগুলো নিয়েও একটা কথা চলছিল। তো এই রিলিজের ব্যাপারটা কতটা জটিল বা আপনাদের কিরকম ধারণা থাকে? আমার সেই জটিলতা এখন অব্দি পড়তে হয়নি, এটা নিয়ে কোনো ভুল নেই। আর রিসেন্ট পাস্টে যে ছবিটা প্রজাপতিকে নিয়ে যে সিনেমা হলটাকে নিয়ে একটা কন্ট্রোভার্সি হলো, দে আর ভেরি গুড ফ্রেন্ড অফ মাইন্ড, মানে দে আর মাই ফ্যামিলি, এটাও ফ্যাক্ট। যে কোনো কারণেই হোক তিনি ছবিটা লাগাতে পারেননি বা আমি চালাতে, যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল, তা সেটা সাময়িক। ওটা তো সব ব্যাপারে সব জায়গাতেই থাকে, ওটা কিন্তু আমাকে কখনো রিলিজ নিয়ে কখনো কোনো রকম বাধার সম্মুখীন হতে হয়নি। হয়নি। না, আমি বলছি ওগুলোর বাইরেও ধরুন ধরুন একটা হিন্দি সিনেমা চলছে, আপনাদের কি এই জিনিসগুলো খেয়াল রাখতে হয় যে মানে একটা খুব বড় বাজেটের সিনেমা আসছে, সেখান থেকে একটু এগিয়ে পিছিয়ে দিলাম সিনেমাগুলো? না, আমি তো যখন টনিক রিলিজ করেছি তখন 83 ছিল হিন্দি ছবি, যদি আমি খুব ভুল না করি। প্রধানের সময় বোধহয় ডাঙ্কি ছিল। আমি ওগুলো ভাবি না, আমি শুধু একটা কথাই ভাবি যে আমার সিনেমাটা ভালো করে করতে হবে। যদি একটা শো লাগায়, একটা শো থেকে আবার 3টে শো যেন সেই থিয়েটারটা লাগাতে পারে, এটাই আমার। আশেপাশে কে আছে, কি ছবি নিয়ে আসছে আমি সত্যি জানি না, দেখতেও চাই না। আর আপনি কি বাংলা নিয়ে কাজ করবেন না ভবিষ্যতে, হিন্দি না, করবেন? ভবিষ্যতে অবশ্যই আমার ন্যাশনালি কাজ করার ইচ্ছে আছে। অলরেডি একটা কথাবার্তা চলছেও। আর প্রথমে তো শুরু করতে বলেছি যে আমি যাই করি আমি দেবকে ছাড়া ভাবতে পারি না। এটা আমি ভাবছি একটা জিনিস, একটা ছবি করার কথা চিন্তা ভাবনা করছি ন্যাশনালি ইন হিন্দি। সেটা কিভাবে করা যায় জানি না, দেখা যাক, এটা বাদ বাকিটা ওপরওয়ালার হাতে। আমাদের অনেক অনেক আশা রইল, কারণ আমরা চাই যে কলকাতা বেস্ট ন্যাশনাল প্রোডাকশন উঠে আসুক, তাতে আমরা সবাই এনরিচড হতে পারবো। অবশ্যই। ধরুন এই যে আপনাকে আমি পেলাম, আরো এরকম অনেক মানুষ আপনাদের মাধ্যমে উঠে আসবে, যারা হয়তো ন্যাশনালি কাজ করছেন, তাদেরকেও আমরা কলকাতায় পেতে পারবো। এটা আমাদের একটা স্বপ্ন। হ্যাঁ, নিশ্চয়ই। আমি খুব চেষ্টা করছি দাদা, দেখা যাক। কোন 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 সত্তাটা আপনাকে বেশি মানে আনন্দ দিয়েছে, লয়ার নাকি প্রডিউসার, কোনটাই বেশি আমি মজা? দুটোই ইকুয়ালি এনজয় করি, মানে দুটো মানে সত্যি আমি দুটোই এনজয় করি, যে আমার ভালো লাগে। আর এর বাইরে আমার কোনো জীবন নেই। কোর্ট, সিনেমা নিয়ে সারাদিন থাকা, পরিবার, এটা হচ্ছে আমার লাইফ। এই যে অভিনেতারা মাঝে মাঝে নেতা হয়ে যাচ্ছে,
এটা নিয়ে আপনার রিয়াকশন কি? না, এটা তো তাই, এটা তো ব্যক্তিগত ব্যাপার যে কেউ কোনো অভিনেতার বা পরিচালকের যদি মনে হয় যে সে দেশের কাজ করবে করবে কোনো ভুল নেই। মানে যে যেটাতে আনন্দ পায় আর কি, হ্যাঁ। যে যেটাতে খুশি পায়। থ্যাংক ইউ। প্রজাপতি 2 এর অলরেডি সাকসেসফুল। আমরা অধীর আগ্রহে অপেক্ষা করে আছি, আপনাদের দিকে তাকিয়ে থাকি যে বাংলা ভাষায় আরো ভালো ভালো সিনেমা কি করে আসবে। না, তুমি একটা প্রশ্ন করলে না যে হ্যাঁ। তোমার আপনার ইচ্ছেটা কি ভবিষ্যতে, কোনো ইচ্ছে যদি হয়। অবভিয়াসলি হ্যাঁ, সেটা আমি বলছি যে আমার আর একটা ইচ্ছে রয়ে গেল, আজকের পরে তো অবশ্যই হলো যে একদিন আমি ওই চেয়ারে বসবো, তুমি এই চেয়ারে, আমি কিছু প্রশ্ন করবো তোমাকে। সেটা আমার জন্য সৌভাগ্য হবে। অবভিয়াসলি, মানে আপনি যখন বলবেন, যেখানে বলবেন, আমি হাজির হয়ে যাবো। এখানেই বসবো, আমি ওই চেয়ারে, তুমি এই চেয়ারে বসবে, আমি তোমাকে কিছু প্রশ্ন করবো। শিওর শিওর শিওর। থ্যাংক ইউ সো মাচ আমাদের এখানে মানে সময় দেওয়ার জন্য। আমি আবারও মনে করি যে ক্যামেরার বাইরেও আপনি যেভাবে আমাকে সাজেশন করেছেন, আমাদের অনুষ্ঠানে এসেছেন, পাশে থেকেছেন, আমি সত্যি কৃতজ্ঞ। মানে আমি অনেক দিন ধরে আপনার নাম শুনেছিলাম, আমি ভাবতেও পারিনি যে আলাপ হওয়ার এত তাড়াতাড়ি আপনি আমাকে এত কাছের করে নেবেন। ওটা তো আমারও ভালো লাগার জায়গা না, যে আমরা একসাথে বসে এতক্ষণ ধরে আড্ডা আর মারলাম। আরো ভালো লাগছে আপনি শ্রীরামপুরে এসেছেন বলে। আমার শহর, আমি আপনাকে একটু ঘুরিয়ে দেখাবো। সেই ঘুরতে যাওয়ার জন্য ইচ্ছা না থাকলেও অনুষ্ঠান এখানে শেষ করতে হচ্ছে। তবে আবার ফিরে আসবো ওনার সাথে পরে কোনো এপিসোডে আরো অনেক অনেক গল্প নিয়ে। থ্যাংক ইউ সো মাচ আজকে আসার। ভালো থেকো, সবাই ভালো থাকবেন।